গুড মর্নিং। একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের এর আগে দিন একটা ক্লাস দিয়েছিলাম, মানে অনলাইনে একটা ক্লাস দিয়েছিলাম। সেটা ছিল অধ্যায় 6-এর প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ। আশা করি সেখানে কিছুটা হলেও বুঝতে পেরেছো যে প্রাপ্য হিসাবটা কি, প্রাপ্য বিলটা কি, এবং কি ধরনের দু একটা জাবেদা দিয়েও দেখিয়েছিলাম। ওই ধরনের জাবেদা মনে হয় ক্লাস 9-10-এও করে আসছো। ঠিক আজকে আমি সেই প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ থেকেই আমি আরো কিছু জিনিস আমি তোমাদের কাছে তুলে ধরবো। কারণ যখন আমি পুরোপুরি অঙ্কে চলে যাব, তখন এই বিষয়গুলো তোমাদের খুব দরকার হবে, খুবই কাজে লাগবে। তার জন্য আমি খুব স্লো যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, যাতে এটা বুঝতে পারো। তোমাদের মনে যে কোশ্চেনগুলো উঠবে বা যে কোশ্চেনগুলো তোমাদের মনে জাগবে, সেই কোশ্চেন এবং উত্তরগুলো আমার এই পড়ার মাঝে তুমি পেয়ে যাবে। যেহেতু অনলাইন ক্লাস সরাসরি হলে তোমরা বিভিন্ন কোশ্চেন করে সেই জিনিসগুলো বুঝতে পারতে, এখন হয়তো বা সেই গ্যাপটা আছে। যাতে সেই গ্যাপটা না থাকে, এই জন্য আমি খুব স্লো যাচ্ছি, এবং সেই কী ধরনের প্রশ্ন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, সেই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমি দেখবে স্টেপ বাই স্টেপ, যখন আমি অঙ্কগুলো করাবো স্টেপ বাই স্টেপ সেই উত্তরগুলো তুমি পেয়ে যাবে, যে ধরনের প্রশ্ন মনে জাগতে পারে। আচ্ছা, তাহলে দেখো আজকে সেটা কি কি বলছি সেটা দেখো। অনাদায়ী পাওনার ধারণা, অনাদায়ী পাওনার একটা ধারণা এখানে, সেটা কি দেখো। অনাদায়ী পাওনাটা কি? তোমরা তো অনাদায়ী পাওনা ধরা হলো, তোমরা জাবেদা করে আসছো 9-10-এ। সেটা কি? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, বিবিধ দানাদার হিসাব ক্রেডিট। আচ্ছা, সেই অনাদায়ী পাওনাটা কি সেটার একটা ধারণা এখানে দিয়েছে। দেখো কি বলেছে, প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে ধারে পণ্য বিক্রয় করতে হয়। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে ধারে পণ্য বিক্রয় করতে হয়। ধারে বিক্রয় করার ফলে অনেক সময় পুরো টাকা পাওয়া যেতে পারে, আবার পুরো টাকা নাও যেতে পারে। হ্যাঁ, আমরা অনেক সময় পণ্য বিক্রি করি, বা যে সমস্ত প্রতিষ্ঠান আছে বেশিরভাগ প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রয় করে থাকে। এই সময় দেখা যায় যে পুরো টাকাটা পরবর্তীতে পেতে পারে, আবার পুরো টাকা নাও পেতে পারে। এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। দেনাদারের আর্থিক বিপর্যয়, দেউলিয়া হয়ে যাওয়া ইত্যাদি কারণের জন্য মোট পাওনার একটি অংশ আদায় করা যায় না। অনেক সময় দেনাদারের আর্থিক বিপর্যয় ঘটে, বা অর্থের যেমন সংস্থান থাকে না, তারপর দেউলিয়া হয়ে যায়, কোনো কারণে হয়তো বা ব্যবসাটা বন্ধ করে দেয়। তখন সেই কারণের জন্য পুরো টাকাটা, অনেক সময় মোট পাওনা আছে, সেই পাওনার পুরো টাকাটা আদায় করা যায় না, পাওনার একটি অংশ আদায় করা যায় না। মোট পাওনার এই অনাদায়ী অংশ হলো অনাদায়ী পাওনা। মোট পাওনার এই অনাদায়ী অংশ হলো অনাদায়ী পাওনা। ধরে নাও, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই, সেই উদাহরণটা লিখে নিই। সেটা হচ্ছে, তুমি ধারে পণ্য বিক্রয় করেছো 1 লাখ টাকার, ধরে নাও। এখন তোমাকে 40,000 টাকা দিয়েছে, বা 80,000 টাকা বা 70,000 টাকা একবারে পেমেন্ট করলো, বা তোমাকে দিয়ে দিয়েছে, বা হয়তো 80,000 টাকা তোমাকে দিয়েছে। বাকি রইল কত? 20,000 টাকা এখনো তুমি পাও নাই। কিন্তু দেখা গেল এই মুহূর্তে ওই যে যার কাছ থেকে পাওনা ছিল, সে ব্যবসাটা বন্ধ করে দিয়েছে, বা আর্থিক বিপর্যয় ঘটেছে, বা দেখো বর্তমান সিচুয়েশনে, বাস্তবতায় করোনাকালে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে, অনেকের চাকরি চলে গেছে। ধরো এরকমই কিছু সিচুয়েশনে তোমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, সে আর টাকা তোমাকে দিতে পারছে না। তাহলে কি হলো, যে যে মোট পাওনা ছিল, মোট পাওনার ওই কিছু অংশ আদায় করা গেল না। এই যে আদায় করা গেল না, সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা। এটি প্রতিটি প্রতিষ্ঠানে কিন্তু এমন ঘটতে পারে। প্রতিটি প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠান বলতে ব্যবসা প্রতিষ্ঠানে এরকম ঘটতে পারে। আমারও যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, বা তোমারও যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, এরকম তুমি ক্রেডিটে দিয়েছো, ধারে বিক্রয় করেছো, তখন কিছু অংশ পেলে আর কিছু অংশ পেলে না, হয়তো বা দেউলিয়া হয়ে গেল, বা আর্থিক বিপর্যয় ঘটলো, বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, বা তার মৃত্যু হলো, যে কোনো কারণে হোক না কেন, বা এমন একটা অবস্থা চলছে, মানে তার ব্যবসায় কোনো বিক্রি হচ্ছে না, তখন কিভাবে তোমাকে টাকা পেমেন্ট করবে, টাকা দেবে? তাই কিছু অংশ যেটা পাওনা ছিল, সেখান থেকে কিছু অংশ আর পাওয়া গেল না, সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা। এবং এখানে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে মোট পাওনার এই অনাদায়ী অংশই হলো অনাদায়ী পাওনা। দেনাদারের আর্থিক বিপর্যয়, দেউলিয়া হয়ে যাওয়া, এখানে দুটো জিনিস বলেছে। তা আমি কিন্তু কিছু উদাহরণ দিয়ে আমি বললাম। হ্যাঁ, ইত্যাদি কারণের জন্য মোট পাওনার একটি অংশ আদায় করা যায় না। মোট পাওনার একটি অংশ আদায় করা যায় না। এই মোট পাওনার এই
অনাদায়ী অংশই হলো অনাদায়ী পাওনা। কারণ অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা কেন আমি বললাম, এই বিষয়টা কিন্তু পরবর্তীতে তোমাদের অঙ্কের মধ্যে লাগবে এবং জাবেদা তোমাদের দেখতে হবে, জাবেদার মধ্যে জাবেদা করতে হবে অনাদায়ী পাওনার, এরকম আছে অঙ্ক। এই জন্য আমি জিনিসটা তোমাদের আগেই বলে নিলাম। তারপর দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কি বলেছে, ধারে বিক্রিত পণ্যদ্রব্যের সমস্ত অর্থ আদায় করতে পারা যাবে তার নিশ্চয়তা দেওয়া যায় না। এর আগেও কিছুক্ষণ আগে আমরা বললাম যে ধারে বিক্রয় করা হয়েছে সেটার যে পুরো অর্থ আদায় করা যাবে এমন কোনো অ্যাসুরেন্স বা নিশ্চয়তা দেওয়া যায় না, বা নিশ্চয়তা দিতে পারে না কেউ। হতেও পারে আদায়, নাও হতে পারে। কারণ কিছু দেনাদার তাদের দেনা শোধ করতে পারে, আবার নাও পারে। মানে কিছু দেনাদার হয় তাদের যে দেনাটা আছে সেটা শোধ করতে পারে, আবার শোধ নাও করতে পারে। অর্থাৎ দেনাদারের নিকট পাওনার যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে সন্দেহজনক পাওনা বলে। অর্থাৎ দেনাদারের নিকট পাওনার, অর্থাৎ কি দেনাদারের নিকট যে পাওনার যে অর্থ আদায় সম্পর্কে, মানে দেনাদারের নিকট থেকে যে পাওনার টাকাটা পাওনা রয়েছে সেটা আদায় সম্পর্কে খুব একটা নিশ্চয়তা নেই বা একটা সন্দেহ আছে, তাহলে তাকে বলে সন্দেহজনক পাওনা। আর এ পাওনার জন্য যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাই হচ্ছে অনাদায়ী পাওনার সঞ্চিতি। এবং এই পাওনার জন্য কি একটা সঞ্চিতির ব্যবস্থা করা হয়, যে হয়তোবা এই টাকাটা আর পাওয়া যাবে না। এরকম কিন্তু আমরা ব্যবসা প্রতিষ্ঠানে এরকম আমরা কিছু জিনিস রেখে থাকি। হ্যাঁ, যে ব্যবসা বাণিজ্য করছি, ধারে বিক্রয় করেছি, বিক্রয় করার পর কিছু টাকা পেয়েছি, আর কিছু টাকা মনে হয় সন্দেহ হচ্ছে যে এই টাকাটা হয়তোবা আর আমরা নাও পেতে পারি। এরকম হতে পারে, এরকম হয়ও যে আমরা আর নাও পেতে পারি। এবং এবং এই সন্দেহ হয় যে এই টাকাটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। তখন সেই সঞ্চিত হিসাবে সেটা সন্দেহজনক পাওনা। এবং এই যে আমরা পাচ্ছি না টাকাটা আর পাওনার জন্য যে এটার জন্য একটা সঞ্চিতির ব্যবস্থা করা হয় সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। সেটাই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে দেখো এখানে কি বলেছে, আবার দেখো যে ধারে বিক্রিত পণ্যদ্রব্যের সমস্ত অর্থ আদায় করতে পারা যাবে তার নিশ্চয়তা দেওয়া যায় না। কারণ কিছু দেনাদার তাদের দেনা শোধ করতে পারে, আবার নাও পারে। অর্থাৎ দেনাদারের নিকট পাওনার যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে, দেনাদারের নিকট পাওনার যে অর্থ আদায় সম্পর্কে সন্দেহ থাকে তাকে সন্দেহজনক পাওনা বলে। তাকে সন্দেহজনক পাওনা বলে। আর এ পাওনার জন্য যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবং এটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। এবং এই পাওনার জন্য যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা গেল। আচ্ছা, তারপর দেখো অনুমিত অনাদায়ী পাওনার জন্য বা অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য নিম্নোক্ত দাখিলা দিতে হয়। অনুমিত অনাদায়ী পাওনার জন্য বা অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য নিম্নোক্ত দাখিলা দিতে হয়। কি দাখিলা দেখো, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনুমিত অনাদায়ী পাওনার জন্য বা অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য নিম্নত দাখিলা দিতে হয়। সেটাকে কি, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এই যে দাখিলাটা, এটা হচ্ছে তোমাকে এই দাখিলাটা তোমার দিতে হচ্ছে। এই দাখিলাটা তোমার দিতে হচ্ছে। কি দাখিলা, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে অনুমিত অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা দাখিলা হচ্ছে। সেই জাবেদা দাখিলাটা কি, সেটা হচ্ছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আচ্ছা, দেখো এই বিষয়টারই একটা কিভাবে হতে পারে, একটা ছোট্ট একটা দাখিলার মাধ্যমে সেটা দেখানো হচ্ছে। সেটা কি দেখো, 2011 সালে হামিদ অ্যান্ড কোং এর ধারে বিক্রয় 6 লাখ টাকা। কত, ধারে বিক্রয় 6 লাখ টাকা। এখানে অনুমান করা হয় 20,000 টাকা আদায়যোগ্য নয়। 20,000 টাকা আদায়যোগ্য নয়। এখানে অনুমান করা হয় 20,000 টাকা আদায়যোগ্য নয়। এটা আদায় হয়নি বা লেখা হয়নি বা ধরা হয়নি। আচ্ছা, তাহলে আনুমানিক অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি লিপিবদ্ধের জন্য সমন্বয় দাখিলা হবে। সমন্বয় দাখিলাটা কি হবে দেখো, যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। আচ্ছা দেখো, আচ্ছা 2011 সালে হামিদ অ্যান্ড কোং এর ধারে বিক্রয়
6 লাখ টাকা। এখানে অনুমান করা হয় 20,000 টাকার আদায়যোগ্য নয়। কত? 20,000 টাকা আদায়যোগ্য নয়। আচ্ছা, আনুমানিক অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি লিপিবদ্ধের জন্য সমন্বয় দাখিলা। এই যে সমন্বয় দাখিলাটা যেভাবে দিয়েছি সেটা এইভাবে দিতে হবে। সেটা কি? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, এটা ফিক্সড মোটামুটিভাবে। আগে যে জাবেদা করে আসছি ফার্স্ট আরো যে সাধারণ জাবেদা, তার থেকে একটু এটা ভিন্নতা আছে। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। এটুকু আমার হয়ে গেল। তারপর দেখো এটা আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে করতে হয়। আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ সমূহ টাকা চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাব কত? প্রাপ্য হিসাব 6 লাখ টাকা বাদ অলিখিত অনাদায়ী পাওনা 20,000 টাকা। কত হয়? 5,80,000 টাকা। তাহলে এটা আমরা কোথায় করেছিলাম? খেয়াল আছে? এটা আমরা করেছিলাম ক্লাস 9-10-এ আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে চলতি সম্পদের মধ্যে কিন্তু অলিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিয়েছিলাম। এখানে এরকম ছোট ভাবে এই আর্থিক অংশটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে প্রাপ্য হিসাব 6 লাখ টাকা বাদ অলিখিত অনাদায়ী পাওনা 20,000 টাকা। কত হলো? 5,20,000 টাকা। এখানে প্রাপ্য হিসাব কত ছিল? 6 লাখ টাকা, যেটা ধারে বিক্রয়। 6 লাখ টাকা, 6 লাখ টাকা। আর এখানে অনুমান করা হয় 20,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে এটা আদায়যোগ্য নয়, এটা হচ্ছে অলিখিত অনাদায়ী পাওনা। সেটার জাবেদা দেখালে আমরা দিয়েছি। আচ্ছা, তারপর এখানে কি হলো? আবার আর্থিক অবস্থা বিবরণীর মধ্যেও প্রাপ্য হিসাব 6 লাখ টাকা, এর থেকে বাদ অলিখিত অনাদায়ী পাওনা 20,000 টাকা, এটা আমরা বাদ দেব। হলো কত? 5,80,000 টাকা। তাহলে কিন্তু আমরা মোটামুটিভাবে এটুকু বুঝতে পারলাম। দেখো এখানে একটা বিষয়, এই অঙ্কটা যেহেতু একদম পুরোপুরি নতুন, ক্লাস 9-10 এটা করে আসনি, কিন্তু এই অংশটা তো করেছো। এই যে আর্থিক অবস্থা বিবরণী, এই অংশটা করেছো, কিন্তু এই জাবেদাটা তুমি করনি। আচ্ছা, তোমাদেরকে বইয়ের মধ্যে কিছু জাবেদা আছে, সেই জাবেদাগুলো আমি লিখে এখানে দেখাবো। সেই জাবেদাটা কি আছে? কিছু অনাদায়ী পাওনা ধরা হলো, আদায় হলো, হ্যাঁ, তারপর সেটা আয় সারাংশতে নিয়ে যাওয়া হলো, বিভিন্ন রকম ভাবে আছে। আর 6, 7টা, 8টা, 10টা ওইগুলোই ফিক্সড। এইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা অনাদায়ী পাওনার অনাদায়ী যে পাওনার যে অঙ্কটা, সেটা আমরা প্রাপ্য হিসাবের যে অঙ্কটা বা অনাদায়ী পাওনা সঞ্চিতির যে বিষয়গুলো, সেগুলো আমরা করতে পারবো। এবং এখানে কিন্তু আমরা খতিয়ান করব বা আমাদের খতিয়ান করতে হবে। সেটা কিভাবে? বলতে পারে অনাদায়ী পাওনা খতিয়ানভুক্ত করো বা অনাদায়ী পাওনার সঞ্চিতি খতিয়ানভুক্ত করো। নিশ্চয়ই তুমি পারবে। অনাদায়ী পাওনার সঞ্চিতি খতিয়ানভুক্ত করতে বললে, তাহলে আমরা অনাদায়ী পাওনার সঞ্চিতিটা করছি। তাহলে অনাদায়ী পাওনাটা লিখে অনাদায়ী পাওনার হিসাবটা লিখে ক্রেডিট দিকে আমরা 20,000 টাকা দিয়ে দেব। হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এভাবে কিন্তু আমরা করব। এবং আমরা যে জাস্ট তোমাদেরকে এখন তোমাদের যে জিনিসটা বলতে চাচ্ছি, সেই জিনিসটা মানে স্লো, একদম অল্প পরিমাণে বোঝাচ্ছি যে কিভাবে অঙ্কটা করতে হয় এবং এই বিষয়গুলো থাকে। তবে এইটুকু এত অল্পই যে থাকে তা না, এর চেয়ে বেশি অংশ থাকে এখানে। তাহলে আমরা প্রথমে আমরা দেখলাম যে কি এই অঙ্কের আজকে ক্লাসে অনাদায়ী পাওনাটা কি সেটা আমরা বুঝতে পারলাম, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি সেটা আমরা বুঝতে পারলাম, এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টির জন্য যে দাখিলাটা, যে জাবেদা দাখিলাটা হয় সেটা কি, সেটা এবং কিভাবে থাকলে এই জাবেদা দাখিলাটা আমরা প্রয়োগ করব সেটাও আমরা দেখলাম। আমি খুব অল্প পরিমাণে যাচ্ছি, বি কেয়ারফুল। মনে রাখবে এত এত সহজ বা ছোট অংশ কিন্তু আসবে না। এখন তোমাদের এই ছোট বা অল্প হিসাবে যাওয়ার কারণ হচ্ছে, অল্প পরিমাণ যাওয়ার কারণ হচ্ছে অঙ্কটা পুরোপুরি নতুন, যাতে তোমরা ভয় না পাও। আস্তে করব, যাতে তোমরা ভালো মতো সেটা বুঝতে পারো। আচ্ছা, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা তোমাদের জাবেদাগুলো আমি দেখাবো, কয়েকটা জাবেদা দেখাবো। দেখবে এই কয়েকটা জাবেদার মধ্যেই তোমাদের অঙ্ক করতে হচ্ছে, জাবেদা করতে হচ্ছে, অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করতে হচ্ছে মানে খতিয়ানের মতো, এবং আর্থিক বিবরণী করতে হচ্ছে, আর্থিক অবস্থা বিবরণী করতে হচ্ছে, যে জিনিসটা আমরা এখানে একটু আমি করে দেখিয়েছি, হালকা একটু করে দেখিয়েছি। তাহলে এরকম ভাবে তোমাদের কিন্তু আমি অঙ্কগুলা করে যাব এবং তোমরা অঙ্কটা দেখতে থাকবে। খুব অল্প পরিমাণে দেখালাম, এগুলো বাসায় পড়ো। বাসায় যদি পড়ো এবং আমি যখন ক্লাসগুলো নিতে থাকবো, দেখবে যে খুব সহজ হয়ে গেছে, খুবই সহজ হয়ে গেছে। আমি কিন্তু খুব জটিলভাবে বলার চেষ্টা করি না, একদম সহজভাবে বলার চেষ্টা করি। আজকে যেটা বললাম সেটা খুবই অল্প একটা বিষয় বললাম, যাতে পরবর্তী ক্লাসে জাবেদাগুলো তুমি ভালো মতো ধরতে পারো। যাই হোক, আজ এখানে রাখছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।